ফুটবল বাঁচাও কমিটির সব অভিযোগ প্রমাণ হলে জেলে যেতে প্রস্তুত বললেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। অভিযোগকারীদের ক্ষমা চাওয়ার আহ্বান। ৮ ফুটবলারের দল নিয়ে সিদ্ধান্ত জানতে হাইকোর্টের রায়ের অপেক্ষায় দেশের 4 ক্লাব। রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। স্বাধীনতা কাপ ফুটবলে টিম বিজিএমসিকে ৩-২ গোলে হারালো শেখ রাসেল। আরেক ম্যাচে বাড়িধারার বিপক্ষে ২-০ গোলে মোহামেডানের জয়। এবং সিসিডিএম এর প্রস্তাবিত ব্যাংক গ্যারান্টি দিতে রাজি নয় প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ধোঁয়াশা। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ফুটবল। ফুটবল বাঁচাও কমিটির আনা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। অভিযোগ প্রমাণিত হলে জেলে যেতেও প্রস্তুত বলে ঘোষণা দেন তিনি। তবে বিষয়টি প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন। দুপুরে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হলে জাতীয় ফুটবল দল সহ বাফুফেকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন। যখনই শুনেছেন যে এই ধরনের বক্তব্য গণমাধ্যমের কাছে অনেকটা প্রচার বিমুখ হিসেবে পরিচিত কাজী সালাউদ্দিন, কিন্তু গেল কয়েকদিন বাফুফে সভাপতির কার্যক্রম নিয়ে সমালোচনায় অনেকটা বাধ্য হয়ে এবার গণমাধ্যমের সামনে তিনি। তবে সালাউদ্দিনের এই সাংবাদিক সম্মেলনকে অনেকেই দেখছেন নির্বাচনী প্রচারণা হিসেবে। আসছে ৩০ এপ্রিল তৃতীয়বারের মতো বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন দেশবরেণ্য এই ফুটবলার। কিন্তু বিভিন্ন সংগঠন থেকে তোলা হচ্ছে দুর্নীতির অভিযোগ। তবে বিষয়গুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টো অভিযোগকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সালাউদ্দিন। যদি আপনারা কেউ আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ এবং বিদেশে বের করতে পারেন যেইখানে আমি এফসি বা ফিফার টাকা ট্রান্সফার করেছি, আমি জেলে যেতে রাজি আছি। বাট যদি প্রমাণ না করতে পারে আমার কোনো অ্যাকাউন্ট নাই বাংলাদেশে যেখানে আমি এফসি ফিফার টাকা নিয়েছি, তাহলে ওনাদেরকে মাপটা চালু চাইতে হবে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব সভাপতি মঞ্জুর কাদেরের সঙ্গে সালাউদ্দিনের সম্পর্কটা খারাপ বেশ কিছুদিন ধরেই। বিষয়টি নিয়ে এতদিন চুপচাপ থাকলেও ফুটবলের উন্নয়নে এবার ক্লাবটির অবদান নিয়ে প্রশ্ন তুললেন বাফুফে বস। আপনার ক্লাব লাস্ট 7 বছরে একটা প্লেয়ারের নিউ রেজিস্ট্রেশন নাই। আমরা একটা কম্পালসারি করলাম আন্ডার 18 খেলতে, আপনি পার্টিসিপেটই করলেন না। অ্যারোগেন্সি। আমি আজ পর্যন্ত ইতিহাসে শুনিনি খেলার আগের দিন কোন ক্লাব জোর করে প্লেয়ার নিয়ে যেতে পারে ক্যাম্পে। নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করলেও গেল 2 মেয়াদে নিজের সাংগঠনিক ব্যর্থতার দায় স্বীকার করেছেন ফেডারেশন কর্তা। তবে আগামীতে আবারও দায়িত্ব পেলে সবকিছু ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন কাজী সালাউদ্দিন। আমরা যদি ফেরত আসতে পারি, if we win the election to come back, we will change our policy of the national team. The first thing I will do, I will try to raise money and I will hire a consultant to develop the national team. একই সাথে সংকটময় পরিস্থিতিতে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের বাংলাদেশে এসে খেলে যাওয়ার কৃতিত্ব নিজের বলে দাবি করেন বাফুফে সভাপতি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ৮ ফুটবলার কোন দলে খেলবে এই সিদ্ধান্ত জানতে হাইকোর্টের রায়ের অপেক্ষায় ঘরোয়া ফুটবলের 4 দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ঢাকা আবাহনী এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। ফুটবলারদের নিয়ে সৃষ্ট জটিলতার অবসানে বৃহস্পতিবার দুপুরে রুলের আংশিক শুনানি হয়। পরে রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এর আগে এই 8 ফুটবলারকে শেখ জামালে কেন খেলতে দেয়া হবে না এই মর্মে হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঝুলে রইল 8 ফুটবলারের ভাগ্য। উচ্চ আদালতে আইনি সুরাহা না হওয়া পর্যন্ত মাঠে নামতে পারছেন না মামুনুল জামাল ভুইয়ারা। সেই সঙ্গে বাফুফের নিষেধাজ্ঞায় চলমান স্বাধীনতা কাপেও খেলতে পারছেন না 8 ফুটবলার। আইনি জটিলতা কেটে গেলে নতুন মৌসুমে চুক্তিবদ্ধ ফুটবলারদের নিয়ে মাঠে নামার ব্যাপারে প্রত্যয়ী চট্টগ্রাম আবাহনী। এখন যেহেতু আদালতে এসেছি, আমরা চিন্তা করছি যে আমাদের ফুটবলাররা আদালতে অবশ্যই সুবিচার পাবে। চট্টগ্রাম আবাহনীর প্লেয়ার আছে 5 জন, ঢাকা আবাহনীর 1 জন আছে, শেখ রাসেল ক্লাবের আছে এবং ফুটবল ফেডারেশন অলসো পার্টি। আদালত একটা সিদ্ধান্ত নিবে যে আসলে কি প্লেয়াররা খেলতে পারবে কি পারবে না। যদিও শেখ জামালের আবেদনের প্রেক্ষিতে 8 জনই শেখ জামালই খেলবেন বলে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল হাইকোর্ট।
একই সঙ্গে তাদের শেখ জামালে কেন খেলতে দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বাফুফে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করলেও হাইকোর্টের আদেশই বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির আদেশ দেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রুলের ব্যাপারে উভয় পক্ষের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মামুনুল সহ 5 ফুটবলার উপস্থিত ছিলেন। পরে শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশ বহাল থাকবে বলে আশাবাদ শেখ জামালের আইনজীবীর। যে বাফুফে যেভাবে আমার কাছ থেকে প্লেয়ার নিয়ে গেছিল সেভাবে আমাকে ফিরত না দেওয়ার যে ব্যর্থতা, সেটা যদি অবৈধ ডিক্লেয়ার করে তাহলে আমরা এই মামলাতে জয়যুক্ত হব। বাফুফের যে দায়িত্ব ছিল আমার চুক্তিবদ্ধ প্লেয়ারকে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়া, সেটা দেয়নি এবং সেটাই হচ্ছে এখনকার রিটের মূল বিষয়বস্তু। মামুনুল জামাল ভুঁইয়ারা কোন দলে খেলবে সে বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামী রোববার পর্যন্ত। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো আইপিএল খেলতে কাটার মাস্টার মুস্তাফিজ এখন ভারতে। নিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এরই মধ্যে তিনি যোগ দিয়েছেন অনুশীলনে। আর অনুশীলনের ফাঁকে সতীর্থদের সাথে অবসর সময়টাকে ভালোই উপভোগ করছেন এই টাইগার বোলিং সেন্সেশন। দর্শক, সানরাইজার্স হায়দ্রাবাদের প্রকাশ করা একটি মজার ভিডিও থাকছে খেলার সময়ের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। এবার স্বাধীনতা কাপ ফুটবলের খবর। টানা দ্বিতীয় জয় তুলে নিল শেখ রাসেল ক্রীড়াচক্র। ফিকরুর হ্যাট্রিকে টিম বিজেএমসিকে 3-2 গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। আরেক ম্যাচে স্বাধীনতা কাপে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। উত্তর বারিধারাকে 2-0 গোলে হারিয়েছে সাদা কালো জার্সিধারীরা। ইথিওপিয়া থেকে উড়িয়ে আনা ফিকরুতে ফেরা যেন ধীরে ধীরে নায়ক বনে উঠছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে। প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে গোল তার কিছুটা আঁচ দিয়েছিল ঠিকই, কিন্তু এবার যেন নিজেকে আরো মেলে ধরলেন এই ফরওয়ার্ড। প্রথম ম্যাচে জয়ের পর স্বাধীনতা কাপের দ্বিতীয় ম্যাচে অনেকটা ফুরফুরে মেজাজ নিয়ে মাঠে নামে মৌসুমের বিগ বাজেটের দল শেখ রাসেল। আর নেমেই ঝলক দেখায় তারা। ম্যাচের বয়স তখন মাত্র 4 মিনিট। পেনাল্টির সুবর্ণ সুযোগ পেয়ে তা সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন ফিকরু। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি টিম বিজেএমসি। 3 মিনিট পরেই এলিটা কিংসলের ক্রস থেকে পাওয়া বল শেখ রাসেলের জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান মেহেদী হাসান তপু। বিরতির পর ফিরে আবারও শেখ রাসেল সমর্থকদের গোলের আনন্দে মাতান ফিকরু। ম্যাচের 55 মিনিটে রাজনের ক্রস থেকে অসাধারণ এক হেডে শেখ রাসেলকে আবারও এগিয়ে নেন এই ইথিওপিয়ান। এরপর ম্যাচের 57 মিনিটে অখেলোয়াড় সুলভ আচরণ করে বসেন টিম বিজেএমসির ক্যামেরুনিয়ান ডিফেন্ডার বাইবেক। রুমনকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে 10 জনের দল নিয়ে বাকি ম্যাচ চালিয়ে যেতে হয় টিম বিজেএমসিকে। 10 জনকে মাঠে পেয়ে সুযোগ হাতছাড়া করেনি শেখ রাসেল। ম্যাচের 78 মিনিটে ফিকরুর হ্যাট্রিকে জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যায় মারুফুল হকের শিষ্যরা। জয় যখন অনেকটা নিশ্চিত করে ফেলে শেখ রাসেল, তখন 83 মিনিটে টিম বিজেএমসির হয়ে গোল ব্যবধান কমান নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু। তবে তা যথেষ্ট ছিল না জয়ের জন্য। ফলে মৌসুমে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। দিনের অপর ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হয় আসরের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে শেখ জামালের কাছে হারের তিক্ততা পাওয়া মোহামেডান এদিন জয়ের নেশা নিয়েই মাঠে নামে। ফলস্বরূপ ম্যাচের 10 মিনিটে সিফাতের হেড করা বল বারিধারার ডিফেন্ডার ফিরিয়ে দিলেও তা শেষ পর্যন্ত গোলে পরিণত করেন মিডফিল্ডার মাসুক। এরপর আর কোনো গোলের মুখ না দেখে বিরতিতে যায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের দেখা মিলছিল না মোহামেডানের। শেষ পর্যন্ত ম্যাচের যোগ করার সময়ে বাঙ্গুরার গোলে 2-0 গোলে জয়ের আনন্দে মাতে সাদা কালো জার্সিধারীরা। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। 2019 সালে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে তাজিকিস্তান। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এই তাজিকিস্তানের বিপক্ষেই নিজেদের গ্রুপে একমাত্র ড্র করেছিল বাংলাদেশ। তাদের বিপক্ষে হারলেও প্লে অফ 2তে ভুটানের বিপক্ষে খেলার সুযোগ থাকবে লাল সবুজের দলের।
বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক সময়টা যে ব্যর্থতার বৃত্তে বন্দী সেটি প্রমাণ করার জন্য ফুটবল প্রেমীদের আপাতত কোনো পরিসংখ্যানের প্রয়োজন নেই। 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ান অঞ্চলে বি গ্রুপে 8টি ম্যাচ খেলে 32 গোল হজম করা বাংলাদেশের প্রাপ্তি বলতে গেলে তাজিকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে শুধুমাত্র একটি ড্র। পুরো বাছাই পর্বে বাংলাদেশের দেয়া গোল সংখ্যা মাত্র 2টি। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের গ্রুপে 5 দলের মধ্যে শেষ অবস্থানে থাকা বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে প্লে অফে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তাজিকিস্তানকে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এই অঞ্চলে 8 গ্রুপের শীর্ষ 8 দল ও সেরা 4 রানার্স আপ দল স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। 2019 সালে আরব আমিরাতে 24টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সেই এশিয়ান কাপের বাকি 12টি দল নির্ধারিত হবে প্লে অফের মাধ্যমে, আর সেখানেই বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান। এবছরের 2 ও 7 জুন যথাক্রমে হোম ও অ্যাওয়ে ম্যাচে তাজিকদের মুখোমুখি হবে বাংলার ফুটবলাররা। অবশ্য তাজিকদের বিপক্ষে হেরে গেলেও চূড়ান্ত পর্বে ওঠার আরেকটি সুযোগ থাকবে রেজা হেমন্তদের সামনে। প্লে অফ 2তে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ভুটানকে। সেক্ষেত্রে ভুটানের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে 6 সেপ্টেম্বর ও 11 অক্টোবর। তাজিকিস্তানের বিপক্ষে জিতলে অবশ্য এই পরিসংখ্যানের তোয়াক্কা ছাড়াই বাংলাদেশ পাবে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের টিকিট। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ফলাফলের ভিত্তিতে প্লে অফের 11টি দলের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে, যেখানে 1 নম্বরে রয়েছে তাজিকিস্তান। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার ফিফা র্যাঙ্কিং এর খবর। বিশ্বকাপ বাছাই পর্ব ছাড়া আন্তর্জাতিক ফুটবল না খেললেও এক ধাপ উপরে উঠে ফিফা র্যাঙ্কিং এ শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। আলবি সেলেস্তেদের সংগ্রহ 1457 পয়েন্ট, আর 177 নম্বর স্থানে থাকা বাংলাদেশের র্যাঙ্কিং এ হয়নি কোনো পরিবর্তন। এক ধাপ নিচে নেমে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। আর বাছাই পর্বে দুর্দান্ত সময় পার করা কলম্বিয়ার অবস্থানের পরিবর্তন হয়েছে সবচেয়ে বেশি। 4 ধাপ উপরে উঠে এখন তারা চতুর্থ স্থানে। 3 ধাপ নিচে নেমে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান ষষ্ঠ। 5 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 1 ধাপ নিচে নেমে অবস্থান করছে সপ্তমে। নবম স্থানে থাকা উরুগুয়ে উঠে এসেছে 2 ধাপ উপরে। এছাড়া 1 ধাপ নিচে নেমে জার্মানি, পর্তুগাল ও ইংল্যান্ডের অবস্থান যথাক্রমে পঞ্চম, অষ্টম ও দশম। আর 17 ধাপ উপরে উঠে টেবিলের 50তম দল অস্ট্রেলিয়া। এদিকে এশিয়ার কোনো দেশ নেই শীর্ষ 40-এ। আফ্রিকার শীর্ষ দল আলজেরিয়ার অবস্থান 33-এ। এশিয়ার সেরা ইরান রয়েছে 42 নম্বরে। আর 2 ধাপ নিচে নেমে 162তম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এবার ক্রিকেট প্রসঙ্গ। শুরুতেই ঘরোয়া ক্রিকেটের খবর। প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাবগুলো সিসিডিএম এর প্রস্তাবিত ব্যাংক গ্যারান্টি দিতে রাজি নয়। তাই প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতেও ক্রিকেটাররা পারিশ্রমিকের পুরো অর্থ বুঝে পাবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাকিব মুস্তাফিজকে প্লেয়ার বাই চয়েসে রাখার ব্যাপার ছাড়াও সাদাত হোসেন রাজীবকে খেলার অনুমতি দেওয়া হবে কিনা শনিবার সিসিডিএম এর সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সমন্বয়ক আমিন খান। এদিকে বিসিবি চিকিৎসক জানিয়েছেন 2-1 জনের ইনজুরি বাদে লিগে অধিকাংশ খেলোয়াড় ফিট আছেন। ঢাকা প্রিমিয়ার লিগ ঘরোয়া ক্রিকেটারদের আয়ের মূল উৎস। বছরের পর বছর এই লিগের দিকেই তাকিয়ে থাকেন দেশের ক্রিকেটাররা। প্লেয়ার বাই চয়েসে আগে থেকে অসন্তুষ্টি ছিল তাদের। এই পদ্ধতিতেও আগে পুরো পারিশ্রমিক বুঝে পায়নি তারা। সিসিডিএম প্রস্তাব দিয়েছিল এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা দিতে লিগ শুরুর আগেই ব্যাংক গ্যারান্টি দেবে ক্লাবগুলো। তবে ক্লাবগুলো সে প্রস্তাবে রাজি নয়। তাই এবারও কি হুমকির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক বুঝে পাওয়া? ব্যাংক গ্যারান্টির কিছু জটিলতা আছে। কিছু ক্লাবের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দিতে পারবে না, কারণ জানেন অনেকে আপনার এটা ফেয়ারওয়েল টাইপের কিছু ক্লাব আছে, যারা স্পোর্টিং ক্লাব আছে, তাদের তো মানে আপনার ব্যাংক গ্যারান্টি তাদের দেওয়ার মতো অ্যাবিলিটি বা তারা ওই প্রসিডিউর দিতে পারে না। সেই ক্ষেত্রে আমরা ব্যাংক গ্যারান্টির অল্টারনেটিভ হিসাবে একটা পোস্ট-ডেটেড চেক বা মনিটরিং করছেও একটা আপনার যে ব্যাপারটা আছে সেটা রাখার চেষ্টা করা হচ্ছে। আইপিএল মাতাতে সাকিব মুস্তাফিজ গেছেন ভারতে। লিগ শুরু হলে অধিকাংশ ম্যাচে ক্লাবগুলো তাদের পাবে না। তাই 2 তারকাকে এবার প্লেয়ার বাই চয়েসের লটারিতে রাখা হবে কিনা তা নির্ধারণ করা হবে সবার স্বার্থ বিবেচনা করেই। এমন একটা পর্যায়ে করতে যাচ্ছি যাতে টিমও যাতে সাফার না করে এবং সেই প্লেয়ারও যাতে মনে কোনো নিজের মধ্যে না থাকে যে আমি খেলতে পারলাম না। তো তাদের সব শিডিউল দেখে আমরা মোটামুটি আগামী শনিবারের মধ্যে একটা ফাইনাল ড্রাফট করব। লিগের আগে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। পেসার রুবেল হোসেনও আশঙ্কা মুক্ত। মিরাজ আলামিনদের কিছুটা ইনজুরি থাকলেও লিগ খেলতে কোনো বাধা নেই। 22 তারিখে যে প্রিমিয়ার লিগ শুরু হবে তার আগে আমাদের অধিকাংশ প্লেয়ারই ফিট হয়ে যাবে। 2-1 জন প্লেয়ার শুধু ব্যতিক্রম থাকতে পারে। তবে সমস্যাটা হবে যে যারা ধরেন এপ্রিলের মাঝামাঝিতে ফিট টু প্লে ডিক্লেয়ার্ড হবে, ওদের ম্যাচে ফেরার জন্য হয়তো কিছু সময় দিতে হতে পারে। শনিবার ক্রিকেট বোর্ডের সিসিডিএম এর বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নাসির সুলতান, সময় সংবাদ,
ঢাকা। খেলার সময় আরো যা থাকছে: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে উলসবুর্গের কাছে 2-0 গোলে হেরে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। পিএসজি ও ম্যানচেস্টার সিটির ম্যাচ ড্র হয়েছে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরুর আগে মূল বোলিং অস্ত্রকে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির ক্ষিপ্রগতির পেসার লাসিথ মালিঙ্গা এখনো শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি, এমন শঙ্কার কথা জানিয়েছেন প্রধান কোচ রিকি পন্টিং। কয়েক মাস হলো হাঁটুর ইনজুরিতে ভুগছেন লঙ্কান এই পেসার। তারপরও আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী মালিঙ্গাকে আইপিএল শুরুর দিকে পাচ্ছে না মুম্বাই। তবে কোচ পন্টিং জানিয়েছেন মালিঙ্গার বিকল্প হিসেবে টিম সাউদি কিংবা মার্চেন্ট ডে লেংকে ভাবনায় থাকলেও মালিঙ্গার জন্য আরো 2 সপ্তাহ অপেক্ষা করতে চায় মুম্বাই। অন্যদিকে ইনজুরি আক্রান্ত পোলার্ডের ব্যাপারে সুখবর পেয়েছে মুম্বাই। ওয়ার্ল্ড টি-20-র আগে ইনজুরিতে পড়লেও এখনো বর্তমানে মাঠে নামবার জন্য অনেকটাই ফিট হয়ে উঠেছেন হার্ড হিটার কাইরেন পোলার্ড। সবকিছু ঠিক থাকলে নিজেদের প্রথম ম্যাচে পোলার্ডকে পাবেন বলে আশা করছেন কোচ রিকি পন্টিং। রাহুল দ্রাবিড়কেই যোগ্য কোচ হিসেবে মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর। আর কোচ খোঁজার প্রক্রিয়ায় সঠিক পথেই বোর্ড হাঁটছে বলেও জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা। ওয়ার্ল্ড টি-20-র পর থেকেই শুরু হয়েছে কোহলি ধোনিদের নতুন কোচ খোঁজার প্রক্রিয়া। বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচের নাম শোনা গেলেও সবকিছু গুঞ্জনের খাতায় থেকে গেছে। কিন্তু শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভারতের সাবেক খেলোয়াড় রাহুল দ্রাবিড়ের নাম। ইতিমধ্যে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়াটাকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেছেন। তবে বিসিসিআই এর সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর মনে করেন বর্তমানে রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। বোর্ড সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানান তিনি। ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল এর এবারের আসরের উদ্বোধনী ম্যাচ ভারতের মুম্বাইতেই হচ্ছে। এর আগে 9 এপ্রিল উদ্বোধনী ম্যাচের ভেন্যুর বিষয়ে চলমান শুনানি অনির্দিষ্টকালের জন্য মুলতবি করেছে মুম্বাই হাইকোর্ট। মুম্বাই উদ্বোধনী ম্যাচের ভেন্যু করা নিয়ে স্থানীয় সিভিল কমিশনের মামলা মুম্বাই হাইকোর্টে চলমান অবস্থায় রয়েছে। বিভিন্ন কারণে সিভিল কমিশন এই ম্যাচ আইপিএল কমিটিকে পুনে কিংবা নাগপুরে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে আসছিল। পরবর্তীতে এই আবেদন আইপিএল কমিটি গ্রাহ্য না করায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সবশেষে আদালত মামলাটি আপাতত মুলতবি করার ঘোষণা করায় কার্যত আইপিএল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত রূপে বাস্তবায়িত হতে যাচ্ছে। এর আগে বিভিন্ন সময় স্পট ফিক্সিং থেকে শুরু করে নানা কারণে আদালত পর্যন্ত গড়িয়েছে আইপিএল। বিতর্কিত বিষয়গুলো এখনো পিছু ছাড়ছে না আইপিএল এর। চলতি বছরের শেষ দিকে 2টি হোম সিরিজ আয়োজন করবে অস্ট্রেলিয়া, এমন খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার বেশ কিছু গণমাধ্যম। আগস্টে শ্রীলঙ্কা সফরের পর দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্ট সিরিজের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গেল বছর অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচের আয়োজন করে স্বাগতিক অস্ট্রেলিয়া। গোলাপি বলের ঐতিহাসিক এই দিবারাত্রির ম্যাচে ব্যাপক সাড়া পাওয়ায় এবছর আরও 2টি টেস্ট সিরিজের পরিকল্পনা করছে অজিরা। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী নভেম্বরে অ্যাডিলেডে প্রোটিয়াদের স্বাগত জানাবে অস্ট্রেলিয়া। পরের মাসে ব্রিসবেনের গ্যাবাই স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। বিভিন্ন গণমাধ্যম এর সংবাদ প্রকাশ করে। চলতি মাসের শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের শিডিউল চূড়ান্তের পর সিরিজ দুটির বিষয়ে বিস্তারিত জানা যাবে। আইপিএল শুরুর আগে দুঃসংবাদ এলো আসরের অন্যতম ফেভারিট দল সানরাইজার্স হায়দ্রাবাদের তাঁবুতে। অ্যাঙ্কেল ইনজুরির কারণে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান যুবরাজ সিং। যুবরাজের অ্যাঙ্কেলের এই ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত 2 সপ্তাহ সময় প্রয়োজন হবে বলে জানা গেছে। আর তাই দর্শক হিসেবে সতীর্থদের খেলা উপভোগ করতে হবে এই বাঁহাতি হার্ড হিটারকে। এদিকে দলের পক্ষ থেকে যুবরাজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করার পর হায়দ্রাবাদের কোচ টম মুডি হতাশা প্রকাশ করে জানিয়েছেন দলের জন্য যুবরাজ একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে মিডল অর্ডারে তাকে দল মিস করবে বলেও জানান তিনি। 12 এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুবরাজের দলের আইপিএল মিশন। ওয়ার্ল্ড টি-20 শিরোপা জিতেই বোর্ডকে এক হাত নিয়েছেন ড্যারেন স্যামি। বোর্ডের বিরুদ্ধে করা তার সমালোচনাগুলো নিয়ে এখন নানা মহলে চলছে আলোচনা। তবে এবার স্যামির প্রতি একাত্মতা প্রকাশ করলেন ভিভ রিচার্ডস। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন স্যামি অত্যন্ত সৎ এবং যোগ্য অধিনায়ক, সে মিথ্যাবাদী নয়। বোর্ডের বিরুদ্ধে স্যামির করা অভিযোগগুলোর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, আশা করি স্যামির করা অভিযোগগুলোর বিষয়ে বোর্ড তাদের অবস্থান পরিষ্কার করবে। স্যামিকে প্রকৃত নেতা হিসেবে মনে করেন ক্যারিবিয়ানদের হয়ে 50টি টেস্টের নেতৃত্ব দেয়া ভিভ। ক্যারিয়ারের 121টি টেস্ট ও 187টি ওয়ানডে খেলেছেন ভিভ রিচার্ডস। কেভিন পিটারসেন ভক্তদের হতাশ করলেন সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স স্টুয়ার্ট।
ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে কেপির মাঠে ফেরার সম্ভাবনা আর দেখেন না তিনি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন স্টুয়ার্ট। গত মৌসুম শেষে ইংলিশ কাউন্টি ক্লাব সারে থেকে বাদ পয়েন্ট পিটারসেন। ক্লাবের হয়ে 355 রানের এক দুর্দান্ত ইনিংসের পর ভক্তদের মনে আশা জেগেছিল খুব শিগগিরই আবার থ্রি লায়ন্সদের হয়ে দলে দেখা যাবে তাকে। তবে বোর্ডের সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে সে সম্ভাবনা ফিকে হয়ে যায়। তাই এখন হয়তো শুধুই বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগগুলোতেই দেখা যাবে এই স্টাইলিশ ব্যাটসম্যানকে। গেল এক বছরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ সহ বিভিন্ন আসরে খেলেছেন কেপি। ইংলিশ কাউন্টি ক্লাব সারের পরিচালক অ্যালেক্স স্টুয়ার্টের মতে ইংল্যান্ডের টি-20 টুর্নামেন্ট ন্যাট ওয়েস্ট ব্লাস্টেও খেলার ক্ষীণ সম্ভাবনা কেপির সামনে এখনো আছে। এবার আন্তর্জাতিক ফুটবলের খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রসঙ্গ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উলসবুর্গের ঘরের মাঠে 2-0 গোলে স্বাগতিকদের কাছে হেরেছে মাদ্রিদিস্তানরা। এদিকে অপর কোয়ার্টার ফাইনালে পিএসজি আর ম্যানচেস্টার সিটির হাই ভোল্টেজ ম্যাচে জয় পায়নি কোনো দলই। 2-2 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ফরাসি ও ইংলিশ জায়ান্টরা। মাত্র 5 দিন আগে এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানোর আনন্দ ম্লান হয়ে যায় জিদানের শিষ্যদের। উয়েফা চ্যাম্পিয়ন্সের শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট ওলসবুর্গের মুখোমুখি হয়ে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। এগিয়ে যায় ওলসবুর্গ। এরপর ম্যাক্সিমিলিয়ানের গোলে লিড দ্বিগুণ করতে ওলসরা সময় নেয় মাত্র 7 মিনিটের কারণে প্রথমার্ধে গোল ব্যবধান কমাতে ব্যর্থ হয় লস ব্লাঙ্কোসরা। গোলের জন্য মরিয়া হলেও প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয় জিদানের শিষ্যরা। এদিকে আক্রমণ আর পাল্টা আক্রমণে ভরপুর একটি জমজমাট ম্যাচ উপভোগ করেন পার্ক দেস প্রিন্সেসে উপস্থিত ফুটবল প্রেমীরা। তবে ম্যাচের 34 দিন ভিক্টর গোলে লিড দ্বিগুণ করে পিএসজি। তবে ম্যাচ সুদল। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। এবার ইউরোপা লিগের খবর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ সিগন্যাল ইডুনা পার্কে লিভারপুলের মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো সাবেক ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছেন লিভারপুল বস ইউর্গেন ক্লপ। আজ বাংলাদেশ সময় রাত 1:05 শুরু হবে ম্যাচটি। একই সময় অল স্প্যানিশ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতিপক্ষ সেভিয়া। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইডুনা পার্কে স্বাগতিকরা মুখোমুখি হবে লিভারপুলের। দীর্ঘ 8 বছর ডর্টমুন্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ইউর্গেন ক্লপ আবারও ফিরছেন পুরনো ঠিকানায়। তবে এবার প্রতিপক্ষ হিসেবে টানা দুবার ডর্টমুন্ডকে বুন্দেসলিগার শিরোপার স্বাদ এনে দেয়া ক্লপের এবারের মিশন সাবেক ক্লাবকে হারিয়ে অলরেডদের ইউরোপা লিগের শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখা। তাই ক্লপের জন্য এই লড়াইটা সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবার সঙ্গে আবেগেরও। তবে ইউর্গেন ক্লপ তার পেশাদারিত্বে স্বচ্ছ বলেই মনে করেন লিভারপুল মিডফিল্ডার জেমস মিলনার। ডর্টমুন্ডের কোচ থাকাকালে ইউরোপা পার্কে 155 ম্যাচের মধ্যে 96টা জিতেছেন ক্লপ। সেই সাথে শেষ 12 ইউরোপা লিগের ম্যাচে শুধুমাত্র 6টি গোলই হজম করতে হয়েছে লিভারপুলকে। তবে জার্মানির মাটিতে এর আগে 17 ইউরোপা লিগের ম্যাচে মাত্র 2টিতে জিতেছে অলরেডরা। সেই সাথে ইনজুরির তালিকায় আছেন রবার্তো ফিরমিনো ও ক্রিশ্চিয়ান বেন্টেকের নাম। তাই ক্লপের জন্য ম্যাচটি আবেগের হলেও জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে অলরেডরা। অন্যদিকে ডর্টমুন্ডের দায়িত্ব পালন করা থমাস টাচেল কোচ হিসেবে 10 বারের দেখায় মাত্র একবারই হারাতে পেরেছেন ক্লবকে। এছাড়া ইউরোপা লিগের চলতি মৌসুমে মাত্র 2বারই হারের তিক্ততা পেয়েছে বরুসিয়ানসরা। তাছাড়া নকআউট পর্বের সবগুলো ম্যাচই জিতেছে তারা। এদিকে মিডফিল্ডার গুন্ডোগান ফিরেছেন দলে, তবে ইনজুরির কবলে পড়েছেন ডিফেন্ডার নেভেন সাবোটিচ। তার পরিবর্তে দলে দেখা যেতে পারে ম্যাট হামেলসকে। আরেক ম্যাচে নিজেদের মাঠ সান মামেসে অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতিপক্ষ সেভিয়া। শেষ 5 দেখায় দুদলেরই জয় আছে 2টি করে, আর ড্র হয়েছে 1টি। এছাড়া লা লিগা সহ ইউরোপিয়ান প্রতিযোগিতায় চলতি মৌসুমে একটি অ্যাওয়ে ম্যাচেও জয় পায়নি আসরের 4বারের চ্যাম্পিয়ন সেভিয়া। অন্যদিকে সান মামেসে সব রকম প্রতিযোগিতায় কোনো হার ছাড়াই শেষ 3 ম্যাচে জিতেছে স্বাগতিকরা। তাই ঘরের মাঠে এই ম্যাচটিও জিততে চাইবে অ্যাথলেটিক বিলবাও। ফারজানা মুমু, সময় সংবাদ। ফিফার এথিক্স কমিটির দেয়া 8 বছরের শাস্তি অমানবিক বলে উল্লেখ করেছেন উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। আর এই নিষেধাজ্ঞার কারণে চলতি বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লিগে হয়তো উপস্থিত থাকতে পারবেন না এই ফুটবল সংগঠক। ঘুষ নেওয়ার অপরাধে সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মিশেল প্লাতিনি। পরবর্তীতে তা কমে হয় 6 বছর। কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোনো ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না ফ্রান্সের এই ফুটবল সংগঠক, যা তার কষ্টের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে প্লাতিনি বলেন, চ্যাম্পিয়নশিপ আমার সন্তানের মতো, আর আমাকে বঞ্চিত করা হচ্ছে চ্যাম্পিয়নশিপের সান্নিধ্য থেকে। তবে প্রথমবার নিজের ভুল বা অপরাধের কথা স্বীকার করে প্লাতিনি বলেন, ব্লাটার ও আমি হয়তো কর্মজীবনে কিছু ভুল করেছিলাম, কিন্তু ফুটবলের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলোর পক্ষে
সাফাইও গাইলেন এই ফুটবল সংগঠক। এছাড়া নতুন সভাপতির প্রশংসা করে প্লাতিনি বলেন, ইনফান্তিনো ফুটবলীয় রাজনীতির বদলে ফিফার ভাবমূর্তি স্বচ্ছ করতে বেশি পরিশ্রম করছে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় হতাশা প্রকাশ করেছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার অ্যারিয়ান রোবেন। সেই সাথে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এই বিষয়টি নিজেও নিশ্চিত নন বলে জানিয়েছেন এই ডাচ ফরওয়ার্ড। চলতি মৌসুমে মাত্র 7 গোল করা 32 বছর বয়সী এই মিডফিল্ডার বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে নেদারল্যান্ডসের এই মিডফিল্ডারকে। এদিকে ইনজুরি থেকে মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে ক্লাব কর্তারাও কিছু জানাননি। তবে জানা গেছে মাঠে ফিরে সুস্থ হয়ে ফিটনেসের উপর জোর দেবেন বায়ার্নের হয়ে 77 গোল করা এই মিডফিল্ডার। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের মিডফিল্ডার পল পগবাকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনার তারকা নেইমার। ক্লাব সতীর্থ হিসাবে পগবাকে বার্সায় দেখতে চান এই ব্রাজিলিয়ান ফুটবলার। 2012 সাল থেকে জুভেন্টাসের হয়ে খেলেন পগবা। ক্লাবটি হয়ে এ পর্যন্ত টানা 3 বার সিরি আ ও একবার কোপা ইতালিয়া জিতেছে এই মিডফিল্ডার। পাশাপাশি আগের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ জুভেন্টাসের মাঠ কাঁপিয়েছেন 23 বছর বয়সী এই ফুটবলার। এজন্যই চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা পগবাকে দলে টানতে চেষ্টা চালায়, কিন্তু যুবদের সঙ্গে চুক্তি নবায়ন হওয়ায় ইতালিতেই থেকে যান তিনি। তবে পগবার দক্ষতা ও আচরণের প্রশংসা করে কাতালান শিবিরে তাকে দেখতে চান বলে জানান বার্সা তারকা নেইমার। এছাড়া ফুটবল ভিত্তিক অনলাইন গণমাধ্যম goal.com-কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার আরও জানান, শৈশবে স্বদেশী রবিনহোর খেলাই তার সবচেয়ে পছন্দ ছিল। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা। বৃহস্পতিবার টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। শুক্রবার সকাল 9টা থেকে শুরু হবে উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা, চলবে বিকেল 5টা পর্যন্ত। বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের অংশগ্রহণে এই উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট চলবে 14 এপ্রিল পর্যন্ত। এবছরই পুরুষ এবং মহিলা এককে দ্বৈতের পাশাপাশি বালক বালিকা অনূর্ধ্ব 10 বছর, অনূর্ধ্ব 8 বছর, সিনিয়র 50 এবং সিনিয়র 55 ঊর্ধ্ব ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের প্রায় 20টি ক্লাব এবং 280 জন টেনিস খেলোয়াড়। উদ্বোধনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। প্রথম ম্যাচে ক্রিকেট একাডেমিকে 5 উইকেটে হারিয়েছে অ্যাপোলো 11। লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ক্রিকেট একাডেমি ও অ্যাপোলো 11 ক্লাব। 50 ওভারের ম্যাচে শুরুতে ব্যাট করে 27 ওভারে মাত্র 91 রান করে ক্রিকেট একাডেমি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 21 ওভারে মাত্র 5 উইকেট হারিয়ে 91 রান করে অ্যাপোলো 11। মাসব্যাপী এই আসরে অংশ নেবে 12টি দল। প্রথমবারের মতো আইপিএল খেলতে কাটার মাস্টার মুস্তাফিজ এখন ভারতে। মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম খেলা 12 এপ্রিল হলেও এরই মধ্যে পুরো দল অনুশীলন শুরু করে দিয়েছে। তবে অনুশীলনের ফাঁকে নতুন সতীর্থদের সঙ্গে অবসর সময়টা ভালোই উপভোগ করছেন এই বোলিং সেন্সেশন। সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে পুরো দলকে দেখা যায় পুল খেলতে, যেখানে ছিলেন মুস্তাফিজও। চলুন দেখে আসি তাদের পুল খেলার কিছুটা ঝলক। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ফুটবল বাঁচাও কমিটির সব অভিযোগ প্রমাণ হলে জেলে যেতে প্রস্তুত বললেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। অভিযোগকারীদের ক্ষমা চাওয়ার আহ্বান। 8 ফুটবলারের দল নিয়ে সিদ্ধান্ত জানতে হাইকোর্টের রায়ের অপেক্ষায় দেশের 4 ক্লাব। রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। স্বাধীনতা কাপ ফুটবলে টিম বিজেএমসিকে 3-2 গোলে হারালো শেখ রাসেল। আরেক ম্যাচে বাড়িধারার বিপক্ষে 2-0 গোলে মোহামেডানের জয়। এবং সিসিডিএম এর প্রস্তাবিত ব্যাংক গ্যারান্টি দিতে রাজি নয় প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ধোঁয়াশা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।